চ্যানেল রোজ বাংলায় স্বাগত আমাদের সকল দর্শক বন্ধুদের। যারা নতুন এসেছেন, প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আমাদের সংবাদ দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আমাদের সংবাদগুলি আপনি প্রত্যেক দিন সবার প্রথমে দেখতে পারবেন। তো চলুন এবার আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ রাজ্য বিদেশের একাধিক আজকের গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ সংবাদগুলো আমরা বিস্তারিত দেখে নিই। আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূস। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আগামী সপ্তাহেই দুজন নিউ ইয়র্কে যাচ্ছেন, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করলেও বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে না বলেই আপাতত জানা যাচ্ছে। প্রসঙ্গত এর আগে সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছিল, আমেরিকার মাটিতে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সভার মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থী ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তবে আপাতত ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের মধ্যে কোনো আলোচনা একান্তভাবে হচ্ছে না আমেরিকার মাটিতে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত গত 5ই আগস্ট বাংলাদেশ জুড়ে গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতের মাটিতেই রয়েছেন। অপরদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। ফলে তিনি ভারতে কতদিন থাকতে পারবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নয়া সরকারে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামের মতো চরমপন্থী দলগুলির প্রভাব নিয়েও সংশয় তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। এই আবহে আগামী 21 সেপ্টেম্বর 3 দিনের আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় অক্ষ কোয়াডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত এবং অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পড়শি দেশ বাংলাদেশের নয়া সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না নরেন্দ্র মোদীর। অপরদিকে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে প্রাণে বাঁচালো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় উত্তাল সমুদ্রে উল্টে যায় বাংলাদেশি ট্রলারটি। সমুদ্রে দুর্ঘটনায় পড়া একটি বাংলাদেশি ট্রলারের 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করল, প্রাণে বাঁচালো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বুধবার রাতে সুন্দরবনের কেদো দ্বীপ থেকে আরও দক্ষিণে ভারত বাংলাদেশের জলসীমার কাছে উল্টে যায় মৎস্যজীবীদের ওই ট্রলারটি। শনিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থানায় পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত 11ই সেপ্টেম্বর বাংলাদেশি মৎস্যজীবীদের ট্রলার এমবি কৌশিক ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সারা রাত গভীর সমুদ্রে মাছ ধরার পর উত্তাল সমুদ্রে বিশাল ঢেউয়ের আঘাতে উল্টে যায় ওই ট্রলারটি। 12 জন বাংলাদেশি মৎস্যজীবী ছিল ওই ট্রলারে। 12 জনকে উদ্ধার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ FB পারমিতা। সারা রাত সমুদ্রের জলে বাঁশের সাহায্যে ভেসেছিলেন ওই 12 জন মৎস্যজীবী। তারা সকলেই বাংলাদেশের পটুয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। অশান্ত ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি ইতিমধ্যে বাংলাদেশে চলছে অরাজকতা। সেই আবহে বাংলাদেশ থেকে বারবারই হুমকি আসছে ভারতের দিকে যে ভারতের 7 সিস্টার অর্থাৎ উত্তর পূর্বের 7টি রাজ্য নিয়ে হুমকি আসছে বাংলাদেশ থেকে। তার মাঝে এবার খরচ করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে 31,000 কোটি টাকা। মণিপুরে অশান্তির আবহে ভারত মায়ানমার সীমান্তে এবার কাঁটাতার বেড়া দিচ্ছে ভারত সরকার। ভারত এবং মায়ানমারের পুরো সীমান্তকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ভারত মায়ানমার সীমান্ত প্রায় 1643 কিলোমিটার বিস্তৃত। 31,000 কোটি টাকা ব্যয়ে ওই সীমান্ত বরাবর এবার কাঁটাতার বসানো হচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার জানিয়েছেন, মায়ানমার সীমান্তের 30 কিলোমিটার অঞ্চল ইতিমধ্যে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মায়ানমার সীমান্ত বরাবর এলাকায় মাদক অস্ত্রের চোরাচালানের অভিযোগ প্রায়শই উঠছে। মণিপুরে অশান্তির অন্যতম কারণ হিসেবেও সীমান্তের ওই পরিস্থিতিকে দায়ী করা হয়েছে। মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি ভারত এবং মায়ানমারের মধ্যে 1643 কিলোমিটার সীমান্ত বরাবর কাঁটাতার বসানো সড়ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে বলে
জানা যাচ্ছে। মোট খরচ হবে ৩১,০০০ কোটি টাকা। প্রসঙ্গত, মণিপুরে অশান্তির আবহে মায়ানমারের সঙ্গে গোটা সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আপনাদেরকে জানিয়ে রাখি, অতীতে ভারত এবং মায়ানমার সীমান্তে একটি নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত অবাধে যাতায়াতের সুযোগ ছিল। কেন্দ্রীয় সরকারের পূবে তাকাও নীতির একটি অঙ্গ হিসেবে 2018 সালে এটিকে চালু করা হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ভারত মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকার বসবাসকারী মানুষ সীমান্তের দুদিকে 16 কিলোমিটার পর্যন্ত কোনো নথিপত্র ছাড়াই যাতায়াত করতে পারতেন এতদিন। এই চুক্তিও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাতিল করে দিয়েছে মোদী সরকার। অবশেষে ভারত জুড়ে চালু হচ্ছে এক দেশ এক ভোট। সিলমোহর মোদী মন্ত্রিসভার আসন্ন অধিবেশনে বিল পেশ। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন শীঘ্রই এক দেশ এক ভোট প্রক্রিয়া লাগু হতে চলেছে ভারতবর্ষ জুড়ে। অমিত শাহের ইঙ্গিতের পরদিন ওই প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হলো এক দেশ এক ভোট কার্যকরের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটির সুপারিশ। জানা যাচ্ছে আসন্ন শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে সংসদে। তবে আপনাদের জেনে রাখা দরকার, এক দেশ এক নির্বাচন চালু হলে কি কি সুবিধে হবে এবং অসুবিধা বা সমস্যা রয়েছে কি কি। প্রথমে সুবিধেগুলো এক নজরে দেখে নিচ্ছি। বারবার নির্বাচনে বিপুল খরচে রাশ টানা যাবে। ভোটের পেছনে যেমন সরকারের খরচ কমবে, তেমন রাজনৈতিক দলগুলির খরচ কমে যাবে। বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্প থমকে যায়। একসঙ্গে ভোট হলে বারবার কাজ থমকে যাবে না। বারবার নির্বাচনের ফলে বারবার পরিশ্রম করতে হয়, ঝক্কি পোহাতে হয় ভোটকর্মী, নিরাপত্তা রক্ষীদের, সেটাও খানিকটা কমে যাবে। একসঙ্গে বিধানসভা লোকসভা নির্বাচন হলে ভোটের হার বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। এছাড়াও এক দেশ এক নির্বাচনের সমস্যা কী কী রয়েছে সেগুলো এক নজরে দেখে নিচ্ছি। সংবিধানে বহু সংশোধনী আনতে হবে, যার প্রক্রিয়া বেশ জটিল। দেশের এক এক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় এক এক সময়। একসঙ্গে ভোট করাতে হলে কোনো কোনো রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে, কোনো কোনো রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে, যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার। তাছাড়া লোকসভা বিধানসভা ভোট চরিত্রগতভাবে আলাদা। রাজ্য এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হলে বিধানসভা ভোটের চরিত্র নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছে বিরোধীরা। এছাড়াও একসঙ্গে ভোট করাতে হলে ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মীদের ওপর অতিরিক্ত চাপ পড়বে বলেই অনেকে মনে করছেন। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে বার্তা দেওয়া হয়েছিল গত মার্চ মাসে। বুধবার সেই প্রস্তাবে ছাড়পত্র দিল অবশেষে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইসরোর প্রস্তাব মেনে চন্দ্রযান 4 কর্মসূচিতে ছাড়পত্র দেওয়া হলো। পাশাপাশি অনুমোদিত হয়েছে শুক্রে মহাকাশযান পাঠানো এবং মহাকাশ স্টেশন নির্মাণের প্রস্তাব। পোশাকি নাম লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপ্লেক্স। উল্লেখ্য, চন্দ্রযান 3 এর সাফল্যের পর চন্দ্র অভিযানকে পরবর্তী ধাপে নিয়ে যেতে আগ্রহী ইসরো ইতিমধ্যেই জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা বা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে এই বিষয়ে একটি সমঝোতা ইতিমধ্যে করেছে। চাঁদের মাটিতে সফল অবতরণের পর এই অভিযানের পাখির চোখ হবে মেরু অঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে জল এবং বিভিন্ন খনিজের অনুসন্ধান করা। এছাড়াও বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে প্রথম দেশে তৈরি মহাকাশযানে ভারতীয় নভোৎসর পাঠানোর গগনযান প্রকল্প এবং ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরির প্রস্তাব। চন্দ্রযান 4 এর অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চীনকে টেক্কা দেবে ভারত। এই দেশগুলি ইতিমধ্যে যে কাজ করেছে তা ভারতও করে দেখাতে চলেছে। ইসরো প্রধান এস সোমনাথ সম্প্রতি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, চন্দ্রযান 4 এর মাধ্যমে শুধু চাঁদের মাটিতে অবতরণ নয়, ইসরো সেখান থেকে মাটি পাথরের নমুনা সংগ্রহ করে দেশে নিয়ে আসতে চায়। সেই পরিকল্পনাই করা হচ্ছে। দীর্ঘ 10 বছর পর নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে, কিন্তু জম্মু কাশ্মীর নির্বাচনে বিজেপির ক্ষমতা দখল অসম্ভব বলেই জানা যাচ্ছে। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি, কিন্তু সেই কাজটা বিজেপির পক্ষে শুধু কঠিন নয়, কার্যত অসম্ভব বলাই যায়। জম্মু কাশ্মীর বিধানসভায় মোট 90টি আসন রয়েছে। এর মধ্যে জম্মুতে 43টি আসন, কাশ্মীরে 47টি আসন বিধানসভা কেন্দ্র রয়েছে। জম্মু কাশ্মীরের ম্যাজিক সংখ্যা 46। ঘটনা হলো জম্মুতে হিন্দুদের আধিক্য বেশি, অপরদিকে কাশ্মীরে 98% মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তাই কাশ্মীর থেকে একটি আসনেও বিজেপি জিততে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। কিন্তু তাহলে তো আর সরকার গঠনের জায়গায় যেতে পারবে না বিজেপি। সেই জায়গায় হিন্দু অধ্যুষিত জম্মুর 43টি আসনে জয় নিশ্চিত করতে সেভাবেই প্রচার শুরু করেছে বিজেপি। এহেন পরিস্থিতিতে 18 সেপ্টেম্বর
ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের প্রথম দফা নির্বাচন হয়েছে। তবে আশাবাদী গেরুয়া শিবির বিজেপি যদি জম্মুর 43টি আসনেই জয় পায় তাহলে ম্যাজিক সংখ্যা থেকে মাত্র 3টি আসন দূরে থাকবে তারা। সেক্ষেত্রে কাশ্মীর অঞ্চল থেকে একাধিক নির্দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী এখনও গেরুয়া শিবির। কিন্তু কাশ্মীর থেকে তারা একটি আসনও পাবে না বলে রাজনৈতিক মহল মনে করে। তাই হিন্দু প্রধান জম্মু, যেখানকার বহু অঞ্চলে 90% বেশি হিন্দুরা রয়েছেন, তাতে ভর করে সরকার গঠনের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। বড় সুখবর, ইপিএফ গ্রাহকদের জন্য 1 লপ্তে টাকা তোলার সীমা বেড়ে হলো দ্বিগুণ। এতদিন একসঙ্গে 50,000 টাকায় তোলা যেত, এবার তা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হলো। ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। কোনো আপৎকালীন প্রয়োজনে একসঙ্গে 50,000 টাকার বেশি তোলা যেত না এতদিন, এবার তা বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দেওয়া হলো। মনসুখ মান্ডব্য মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, একজন ইপিএফ ও সাবস্ক্রাইবার যিনি কোনো পারিবারিক জরুরি অবস্থায় পিএফ থেকে টাকা তুলতে ইচ্ছুক, তার উইথড্রয়াল লিমিট বাড়িয়ে দ্বিগুণ করা হলো। এছাড়াও তিনি আরও একটি সুখবর দিয়েছেন, জানিয়েছেন প্রথম 6 মাসের মধ্যে আগে টাকা তোলা যেত না ইপিএফ অ্যাকাউন্ট থেকে, কিন্তু এখন তারা সেটাও করতে পারে। বিচারপতির ধমক, অভিমানে রেল লাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের। ভরা আদালতে বিচারপতির তুমুল বকাঝকা, সকলের সামনে চূড়ান্ত অপমান। অভিমানে আত্মহত্যার চেষ্টা করল পুলিশ আধিকারিক, তা আবার রেল লাইনে শুয়ে। আত্মহত্যার চেষ্টা করল বিফল ওই পুলিশ অফিসার। ট্রেন আসার আগেই তার সহকর্মীরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে রেল লাইনে পুলিশের আত্মহত্যার চেষ্টা, তা ঘিরে অশান্তির ভিডিও ভাইরাল হয়েছে। আলিগড়ের বনদেবী পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর শচীন কুমার সম্প্রতি ভরা আদালতে বিচারপতির ধমক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। জানা গিয়েছে, সেদিন আদালতে 5 জন বাইক চোর 7টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে পেশ করেছিলেন ওই পুলিশ অফিসার। বিকেল 5টায় বিচারপতি অভিষেক ত্রিপাঠী আসার পর চুরির ঘটনাটি জানান তিনি। ওই ঘটনায় উল্টে পুলিশের বিরুদ্ধেই গর্জে ওঠেন বিচারপতি। তার দাবি, মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করেছেন তিনি। রাত 10টা পর্যন্ত আদালতে চূড়ান্ত অপমান করা হয় ওই পুলিশ অফিসারকে বলে অভিযোগ। আদালত থেকে বেরিয়ে সোজা রেল লাইনে পৌঁছে লাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই পুলিশ অফিসার। চালু হবে একাধিক নতুন প্রকল্প। হরিয়ানায় কংগ্রেসের ইস্তেহারে 7 নতুন গ্যারান্টি, মহিলাদের মাসে দেওয়া হবে 2,000 টাকা করে, এমএসপির আইনি স্বীকৃতি। 5ই অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন, তার আগে বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে হরিয়ানায় 18 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে 2,000 টাকা করে অনুদানের প্রতিশ্রুতি দিল কংগ্রেস। ইস্তেহারে আরও বলা হয়েছে, ক্ষমতা এলে রাজ্য জুড়ে হবে জাতভিত্তিক জনগণনা। মহিলাদের জন্য 2,000 টাকা করে মাসিক অনুদান, জাতভিত্তিক সমীক্ষার পাশাপাশি আরও এক ঝাঁক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এর মধ্যে আছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি। হাত শিবিরের আরও প্রতিশ্রুতি, মাত্র 500 টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষমদের জন্য 6,000 টাকা করে দেওয়া হবে ভাতা। সে সঙ্গে 300 ইউনিট করে বিদ্যুৎ দেওয়া হবে বিনামূল্যে। 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ দেওয়া হবে। গৃহ নির্মাণে, গরিবদের গৃহ নির্মাণে বিনামূল্যে 100 গজ জমি, 2 কামরার বাড়ি তৈরিতে 3.5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাহুল গান্ধীর দল।